এই যে দুজন ব্যক্তির ছবি তোমরা দেখলে, জানো এদের একজন হলেন বিখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী, যিনি তাঁর গ্রন্থ ইম্পেরিয়ালিজম আ স্টাডি এর জন্য সারা বিশ্বে সমাদৃত। আর অপরজন, ইনি সেই কমিউনিস্ট নেতা যার নেতৃত্বে সমগ্র রাশিয়ায় ছড়িয়ে পড়েছিল দ্য গ্রেট অক্টোবর সোশ্যালিস্ট রেভলিউশন। হ্যাঁ, বলছি জন অ্যাটকিনসন হবসন এবং ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ বা ভ্লাদিমির লেনিনের কথা। কিন্তু হঠাৎ এদের কথা বলছি কেন? কারণ আমাদের আজকের টপিক এই দুই বিশিষ্ট ব্যক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব। তাহলে চলো এই কঠিন তত্ত্ব শুনে নেওয়া যাক এনাদের মুখেই। একথা বলতে কোনো বাধা নেই যে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ হলো একই মুদ্রার এপিঠ ওপিঠ। এবার তাহলে প্রথমেই জেনে নেব যে এই দুই ধারণা সম্পর্কে হবসন কি বলছেন। চলো শুনে নি তাঁর নিজের মুখেই। হ্যালো স্টুডেন্টস, আমি আমার লেখা ইম্পেরিয়ালিজম আ স্টাডিতে বলতে চেয়েছি যে শিল্প বিপ্লবের ফলে প্রচুর পণ্যদ্রব্য উৎপাদিত হয়, আর এই উদ্বৃত্ত পণ্যই বিপুল পরিমাণে পুঁজির উদ্ভব ঘটায়। এই অতিরিক্ত মূলধনকে মালিক শ্রেণী যখন শিল্পে বিনিয়োগ করে, তখন তাদের সামনে রীতিমতো মুনাফার পাহাড় গড়ে ওঠে। মুনাফা এতটাই বেড়ে যায় যে নিজের দেশে বিনিয়োগ লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়ার পরেও অন্য নতুন দেশের বাজারে শিল্পদ্রব্য ও পুঁজি রফতানি করার প্রয়োজন দেখা দেয়। আর এই নতুন বাজার আসলে কি বলতো? ঠিক ধরেছ, নতুন উপনিবেশ। এই উপনিবেশের সূত্র ধরেই আমি চলে যাব নেক্সট পয়েন্টে, পুঁজিপতিদের চাপ। আসলে মালিক বা পুঁজিপতিদের কাছে অনেক মূলধন সঞ্চিত হওয়ায় তারা উপনিবেশে তা বিনিয়োগ করে প্রচুর মুনাফা লাভ করতে চেয়েছিল। আর এই জন্য তারা নিজ নিজ দেশের সরকারকে চাপ দিয়ে আরও নতুন উপনিবেশ দখল করতে এক প্রকার বাধ্য করে। আমি নিজের তত্ত্বে অভ্যন্তরীণ বাজারের ক্ষতির মতো বিষয়েরও ব্যাখ্যা দিয়েছি। শিল্প বিপ্লবের দরুন যখন প্রচুর লভ্যাংশ অর্জিত হয়, তখন তা কিছু মুষ্টিমেয় লোকেদের হাতেই সীমিত হয়ে পড়ে। এতে দেখা যায় যে সমাজের একটা বড় অংশের মানুষের হাতে অতিরিক্ত পুঁজি না থাকায় তাদের ক্রয় ক্ষমতা কমে যায়। এমনকি বিনষ্ট হয় অভ্যন্তরীণ বাজার গড়ে ওঠার সম্ভাবনাও। আমার
এই তত্ত্বটির পোশাকি নাম হল আন্ডার কনজাম্পশন থিওরি। এই থিওরি অনুযায়ী দেশের অভ্যন্তরে মূলধন বিনিয়োগ লাভজনক না হওয়ায় বিদেশের বাজারে পুঁজি বিনিয়োগের প্রবণতা দেখা দেয়। এবার যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তা হলো পুঁজির বিকাশ। পুঁজির বিকাশ ঘটাতে ও তাকে গতিশীল করে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে উপাদানটি, তা হলো উপনিবেশ। কিভাবে? শিল্পের জন্য প্রয়োজনীয় সস্তা কাঁচামাল ও শ্রমিক এবং শিল্প দ্রব্য বিক্রির জন্য প্রতিযোগিতাহীন বাজার, এ সব কিছুই পাওয়া যেত উপনিবেশ থেকেই। এ সকল কারণে উপনিবেশ প্রতিষ্ঠিত হয়। লেটস মুভ অন টু দ্য নেক্সট পয়েন্ট, ঔপনিবেশিক নীতি। এক্ষেত্রে আমি অবশ্য উপনিবেশ প্রতিষ্ঠা ও সাম্রাজ্যবাদের পথের কথাই বলেছি। আর এই পথ হল সরাসরি আক্রমণ বা যুদ্ধ দ্বারা অন্য দেশ দখল নয়, বরং আর্থিক শক্তি বা উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র শক্তির পরিচয়কে তুলে ধরা। উপনিবেশ প্রতিষ্ঠা হওয়ার পর তাকে কেবল যে রক্ষা করা হয় তাই নয়, প্রয়োজনে প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ করে তার সীমানাও বৃদ্ধি করা হয়। আর এভাবেই বিভিন্ন উপনিবেশ নিয়ে গড়ে ওঠে সাম্রাজ্য। এতক্ষণ ঔপনিবেশিক নীতি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিকারের উপায় সম্পর্কেও তো জানা দরকার। আমার মতে অভ্যন্তরীণ সামাজিক সংস্কার এবং সম্পদের সুষম বণ্টনই হল এর অন্যতম সমাধান। অ্যাকর্ডিং টু মাই থিসিস, ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখে উদ্বৃত্ত ভোগ্য পণ্য ক্রয় করলে মূলধন আর স্তূপীকৃত হবে না। ফলে স্বাভাবিকভাবেই নতুন বাজারের সন্ধানকে কেন্দ্র করে যুদ্ধের পরিস্থিতিও তৈরি হবে না। এছাড়া উদ্বৃত্ত মুনাফা যদি সমাজের দরিদ্র শ্রেণীর মধ্যে বণ্টন কিংবা সমাজের উন্নয়নের কাজে ব্যবহার করা হয়, তাহলে সাম্রাজ্যবাদ বিকাশের পথও বন্ধ হয়ে যাবে। Imperialism, the highest stage of capitalism. 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থে লেনিন ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে তাঁর মত ব্যক্ত করেন। কি ছিল তাঁর বক্তব্য? এবার চোখ রাখার পালা সেদিকেই। ওয়েলকাম স্টুডেন্টস। আমার মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। কিরকম? বিষয়টা তোমাদের একটু বুঝিয়ে বলি। দেখো, পুঁজিবাদী শ্রেণীর স্বার্থকে গুরুত্ব দিয়েই কিন্তু পুঁজিবাদী রাষ্ট্রের বৈদেশিক নীতি পরিচালিত হয়। এই সকল রাষ্ট্রের শিল্প মালিকরা বেশি মুনাফা লাভ করার উদ্দেশ্যে দেশের যতটা প্রয়োজন তার থেকেও অতিরিক্ত পণ্য উৎপাদন করে। এই অতিরিক্ত পণ্য বিক্রি এবং শিল্পোৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল লাভ করা
এক কথায় বাজার দখল ও কাঁচামাল সংগ্রহের জন্যই পুঁজিবাদী দেশগুলো উপনিবেশ দখল করতে উদ্যত হয়। ইউ মাইট হ্যাভ নোটিসড দ্যাট হবসন আর আমার থিওরিতে একটা কথা বারবার উঠে আসছে, ইয়েস, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। এই পুঁজিবাদের বিকাশ যত ঘটবে ততই হবে পুঁজির কেন্দ্রীভবন। কিভাবে? পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে শিল্প কারখানাগুলো বড় থেকে আরও বড় হতে থাকে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছোট শিল্প কারখানা অবলুপ্ত হয় বা অন্য কারখানার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই একই ঘটনা ঘটে ব্যাংকের ক্ষেত্রেও। ছোট ব্যাংকগুলি প্রতিযোগিতায় বড় ব্যাংকের কাছে হেরে যায়। ফলস্বরূপ বড় পুঁজি ও রাষ্ট্রীয় মূলধনের বাহক ব্যাংকগুলি ক্রমে জন্ম দেয় মহাজনী পুঁজি বা ফাইন্যান্স ক্যাপিটালের। এইভাবেই ঘটে পুঁজির কেন্দ্রীভবন, যার ফলে গড়ে ওঠে সিন্ডিকেট, কার্টেল, ট্রাস্টের মতো সংস্থাগুলি। ছোট ছোট মূলধন বড় পুঁজিতে পরিণত হয়ে যখন সমস্ত পুঁজিকে নিয়ন্ত্রণ করতে থাকে, তখন পুঁজি পৌঁছয় তার চূড়ান্ত পর্যায়ে। সে সময় পুঁজিবাদ আর্থিক স্বার্থ রক্ষা করতে হয়ে ওঠে সাম্রাজ্যবাদী। আই বিলিভ সাম্রাজ্যবাদ হলো একচেটিয়া পুঁজিবাদ। এই ক্ষেত্রে মূলধনের একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং অন্য দেশে পুঁজির রফতানি বিশেষ গুরুত্ব লাভ করে। পরিসংখ্যান বলছে 1780 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এই 6টি বড় শক্তি নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল পৃথিবীর প্রায় 250 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা। শুধু তাই নয়, প্রায় 50 কোটি মানুষের উপর নিজেদের ঔপনিবেশিক শোষণও বজায় রেখেছিল তারা। এভাবেই পুঁজিবাদ বিস্তৃত হয় ও পুঁজির আন্তর্জাতিকীকরণ ঘটে। 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ এই কালপর্বে পৃথিবী সাক্ষী ছিল নানান যুদ্ধ বিগ্রহের। দ্য ফ্যাক্ট ইজ, এ সময়কালে ঘটে যাওয়া সব যুদ্ধই ছিল সাম্রাজ্যবাদী যুদ্ধ। এমনকি আফ্রিকায় উপনিবেশ স্থাপন থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত সংঘটিত যাবতীয় যুদ্ধই ছিল আসলে ব্রিটিশ, ফরাসি ও জার্মান পুঁজির স্বার্থদ্বন্দ্ব। আই থিঙ্ক সাম্রাজ্যবাদ একদিকে যেমন পুঁজিবাদের চূড়ান্ত পর্যায়ে, তেমনি অন্যদিকে অবক্ষয়ের এক বিশেষ দিকও। সাম্রাজ্যবাদ ক্রমশ দুর্বল হয়ে পড়লে উপনিবেশগুলি হয়ে ওঠে বিপ্লবের আদর্শ ক্ষেত্র। কারণ সাম্রাজ্যবাদের অবক্ষয়ের মাধ্যমেই সংঘটিত হয় সমাজতান্ত্রিক বিপ্লব। ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন নিজেদের কথা বললেও আমাদের মাথায় রাখতে হবে যে এই তত্ত্ব কিন্তু পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। যেমন তারা কেউই পেশাদারী ঐতিহাসিক না হওয়ায় তাদের বক্তব্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে শিল্প বিপ্লবের পূর্বে উপনিবেশ কেন গড়ে উঠেছিল, এই ধরনের নানা প্রশ্নের ব্যাখ্যাও পাওয়া যায় না এই থিসিসে। তবে ত্রুটি বিচ্যুতি থাকলেও সাম্প্রতিক গবেষণায় হবসন লেনিনের মতবাদ
অনেকাংশেই সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুতরাং ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের ধারণাকে বুঝতে গেলে হবসন লেনিন তত্ত্বের সাহায্য নেওয়া অবশ্যই প্রয়োজন।